কেরালার এক নির্ভীত পাহাড়ি জনপদের ঘন জঙ্গলে একদিন হঠাৎ খুঁজে পাওয়া যায় একজন নারীর ছিন্নবিচ্ছিন্ন দেহাংশ। পুলিশ তদন্তে নামলে একে একে বেরিয়ে আসে এমন এক মর্মান্তিক সত্য যা জানলে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। আর এই বিশ্বাসঘাতকতার প্রতিশোধ যেভাবে নেওয়া হয়েছিল সেটা কল্পনারও বাইরে। আজ এই রোমাঞ্চক প্রতিশোধ আর বিশ্বাসঘাতকতার গল্পটাই তোমাদের সামনে তুলে ধরব। পাহাড়, কুয়াশা আর জঙ্গলে মোড়া গ্রাম পুঞ্জিরা দিয়ে শুরু হয় গল্পের প্রথম অধ্যায়। ভোরবেলা একটা কুকুর খাবারের খুঁজে ঘুরতে ঘুরতে একটা মানুষের কাটা পা খুঁজে পায়। দৃশ্যটা দেখার আগেই পর্দা কেটে যায়। এরপর দেখা যায় মধুকে, পেশায় পুলিশ কনস্টেবল, পোস্টিং পুঞ্জিরা পাহাড়ের চূড়ায় একটি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে। ছুটি শেষে সে বাসে করে মায়াপুরী নামের একটি জায়গায় আসে। সেখান থেকে জিপে চড়ে পাহাড়ের পথে রওনা দেয়। কিন্তু বাসে বসে থেকেও মধুকে কেমন যেন বিষণ্ণ দেখাচ্ছিল। মনটা কোথাও আটকে ছিল। মায়াপুরীতে নেমে সে একটি কাগজের তালিকা দেখে মশলাপাতি আর তেল কেনে, সাথে মাংসের মশলাও নেয়, কারণ বাড়িতে ফ্রিজে ছাগলের মাংস মজুত করা ছিল। এরপর জিপে উঠে পাহাড়ের দিকে এগোতে থাকে। জিপেও মধু চুপচাপ বসেছিল। হঠাৎ ড্রাইভারের ফোনে তার স্ত্রীর কল আসে। স্ত্রী হাসপাতালে ভর্তি, সন্তান আসতে চলেছে। ড্রাইভার স্ত্রীর সাথে কথা বলছিল আদর মাখা গলায়। এই দৃশ্য দেখে মধু কি এক অজানা কারণে ভেতরে ভেতরে কষ্ট পায়। ড্রাইভার তখন মধুকে জানায় রাতে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাতে পাহাড়ি রাস্তা এতটাই পিচ্ছিল হয়ে গেছে যে জিপ নিয়ে পাহাড়ের উপরে ওঠা অসম্ভব। মধু বুদ্ধি করে একটি জায়গায় নেমে জঙ্গলের শর্টকাট রাস্তা ধরে হেঁটে যায়। কিছুটা এগোতেই ভেজা মাটিতে একটা পোকা তার পায়ে কামড় বসায়, রক্ত ঝরতে শুরু করে। এটা মধুর কাছে নতুন কিছু নয়, তাই সে পা ধুতে গাছের একটা ঝর্ণার দিকে এগোয়। কিন্তু পথে একটা গাছের গুঁড়িতে তাজা রক্তের দাগ দেখে তার বুকটা একটু কেঁপে ওঠে। সে ধরে নেয় আশেপাশে কোনো হিংস্র বন্যপ্রাণী থাকতে পারে, তাই দ্রুত পা চালায়। পাহাড়ের চূড়ায় বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে মধুর টিলার উপর বসে মদের বোতল খোলে। সেই মুহূর্তে এসে পড়ে তার সহকর্মী, সেও এই কেন্দ্রে কাজ করে। মধু তাকেও দেয়। থমাস আসলে মধুর ফেরার অপেক্ষায় ছিল, কারণ মধু এলে সে ছুটিতে যেতে পারবে। এই কেন্দ্রে মোট 4 জন কাজ করে। 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন ডিউটির জন্য তারা দুজন দুজন করে ভাগ করে নেয়। দুজন ডিউটিতে থাকে, দুজন ছুটিতে থাকে। মধু ফিরে আসায় থমাস বিদায় নেয়। মধু তাকে সতর্ক করে জঙ্গলে রক্তের দাগ দেখার কথা বলে। থমাস চলে যেতেই মধু ভেতরে আসে। ডিউটিতে তখন সাজি নামের আরেক কনস্টেবল। সাজি আসলে আগেই চলে যাওয়ার কথা, কিন্তু মধুর সাথে যার একসাথে ছুটি থেকে ফেরার কথা ছিল সে এখনো আসেনি, তাই সাজিকে আরও কিছুক্ষণ থাকতে হচ্ছে। সাজি আবার নিরামিষভোজী, তাই মধু সেদিন মাংস রাঁধেনি। দুপুরে শুধু সবজি রান্না করে দুজনে মিলে খায়। মশলা ছাড়া সবজি মধুর মুখে রোচে না, তাই ভাতগুলো বাইরে দুটো কুকুরছানাকে দিয়ে দেয়। বিকেলে মধুর ঘুম ভাঙে ঘাস কাটা যন্ত্রের শব্দে। সাজি বাড়ির আশপাশ পরিষ্কার করছিল। মধু 2 কাপ চা নিয়ে সাজির কাছে যেতেই তাদের চোখ পড়ে একটি পরিবারের দিকে। এরা বছরের পর বছর ধরে এখানে আসে। 25 বছর এই কেন্দ্রে চাকরি করা একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের পরিবার, যিনি কয়েক বছর আগে মারা গেছেন। স্মৃতি বুকে আঁকড়ে পরিবারটা মাঝে মাঝে এখানে আসে। মধু তাদের সাথে কথা বলছিল। তখন ছোট ছেলে জয়মন হঠাৎ মনে করে গাড়িতে চাবি রেখে এসেছে। দৌড়ে সে সেটা আনতে যায়। বড় ছেলে সাইমন আর তার মা চারপাশটা দেখছিল। হঠাৎ তীব্র ঝড়ো হাওয়া শুরু হলে মধু সবাইকে ভেতরে নিয়ে আসে, কিন্তু জয়মন তখনও ফেরেনি। একটু পরেই শুরু হয় মুষলধারে বৃষ্টি আর পরপর বজ্রপাত। সবাই উদ্বিগ্ন হয়ে জয়মনের জন্য অপেক্ষা করছে। হঠাৎ একটা প্রচণ্ড বাজে শব্দের সাথে সাথে জয়মনের আত্মচিৎকার ভেসে আসে। সাইমন ছুটে বাইরে বেরিয়ে যায়। বৃষ্টিও তখন কিছুটা থেমেছে। সাজি সাইমনের পেছনে গিয়ে দেখে যে সে মাটিতে পড়ে থাকা জয়মনকে জড়িয়ে কাঁদছে। বজ্রপাতে ছোট জয়মন আর নেই। মধু নিজেও হতবাক। সঙ্গে সঙ্গে থানায় খবর পাঠানো হয়। সন্ধ্যায় পুলিশ এসে লাশ নিয়ে যায়। এই মৃত্যুর ঘটনা মধুর মনের গভীরে ক্ষত রেখে যায়। পরের দিন সকালে সাজি বিদায় নেওয়ার আগে মধুকে জানায় একটু পরেই তাদের আরেক সহকর্মী শিবু চলে আসবে। মধু তাকেও সাবধানে যেতে বলে। কিছুক্ষণ পর জানালার কাছ দিয়ে মধু দেখে শিবু এসে গেছে। তবে সে সরাসরি ভেতরে না এসে টিলার উপর দাঁড়িয়ে ফোনে কারোর সাথে হেসে হেসে কথা বলছে। শিবু আসতে দেখে মধু ফ্রিজ থেকে মাংস বের করে রান্না শুরু করে। সাজি না থাকলে এই একটা সুবিধা, যখন ইচ্ছে আমিষ রান্না করা যায়। শিবু একটু পর ভেতরে আসলে মধু জিজ্ঞেস করে কাল কেন আসেনি।
শিবু ফোন বের করে একটা মেয়ের ছবি দেখিয়ে বলে তার সাথে বাগদান হয়ে গেছে, বিয়ে আসছে। বিয়ের কার্ডও দেয় মধুকে। মধু হেসে শুভেচ্ছা জানায়। তারপর দুজন মিলে বসে মাংস খায়। শিবু মধুর হাতের রান্না মহা আনন্দে উপভোগ করছিল, কিন্তু মধুর মাথায় তখনও ঘুরছিল কালকে পুরা লাশটার কথা। বমি চলে আসায় সে খেতে পারে না। শিবু তার ভাগের মাংসটা খুব সাবার করে দেয়। দুপুরে এন্টেনা ঠিক করতে গিয়ে শিবু চমকে ওঠে। পাহাড়ি পথের ধারে পাওয়া কুকুর পিঙ্কি, কালকের বজ্রপাতে সেও মারা গেছে। তার দুটো ছানা মায়ের পাশেই ঘুরঘুর করছে। দৃশ্যটা দেখে মধুর মন ভারী হয়ে যায়। সে যত্ন করে একটা গর্ত করে পিঙ্কিকে কবর দেয়। ততক্ষণ শিবু পাহাড়ের নিচ থেকে পানি আনতে গিয়ে ফেরার পথে একটা দম্পতিকে ওদিকে আসতে দেখে। কারণটা অজানা হলেও সে নিষেধাজ্ঞা সাইনবোর্ডটা সরিয়ে রাখে। তারপর হাউসে ফিরে গান ছেড়ে মেঝে নাচতে নাচতে বিয়ের আনন্দ, নতুন সংসারের স্বপ্ন মিলিয়ে শিবু তখন আকাশে উঠছে। মধু তার এই উচ্ছ্বাস দেখে মনে মনে হাসছে। দুপুরের খাবারে শিবু আবার মাংস দিয়ে আনন্দে খায়। মধু শুধু দুধ কলা দিয়ে ভাত খেয়ে উঠে যায়। কালকের লাশটার স্মৃতি এখনো ভুলতে পারছে না সে। খাওয়া শেষ হতেই শিবু তড়িঘড়ি দূরবীন নিয়ে টিলার উপরে ওঠে। মধু পেছনে গিয়ে দেখে শিবু সেই দম্পতির ঘনিষ্ঠ মুহূর্ত লুকিয়ে দেখছে। মধু শিবুকে কিছু না বলে সরাসরি দম্পতির কাছে গিয়ে তাদের বকাঝকা করে তাড়িয়ে দেয়। তারপর শিবুকে বলে, তুমি নিজেও কয়দিন পর এসব করবে, একটু ধৈর্য ধরো না। হঠাৎ দুজন দেখে পাহাড়ের নিচ থেকে একটা পুলিশের জিপ তাদের কেন্দ্রের দিকে ধেয়ে আসছে। দুজন দ্রুত হাউজে গিয়ে বিয়ারের বোতল লুকিয়ে ইউনিফর্ম পরে নেয়। থানা থেকে এসআই ভিনসেন্ট এসেছেন কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করতে, সাথে কিছু অফিসার ও কনস্টেবল। শিবু এরই মধ্যে এক মহিলা কনস্টেবলের সাথে হাসি ঠাট্টায় মেতে পড়েছে। মধু সবার জন্য লেবুর শরবত নিয়ে আসতে দেখে এসআই ভিনটেজ ফোনে কারোর সাথে রাগারাগি করছেন। এক কনস্টেবল ফিসফিস করে মধুকে জানায় স্যারের স্ত্রী তাদের ছোট্ট সন্তানকে রেখে একজন ড্রাইভারের সাথে পালিয়ে গেছে। মধু কথাটা শুনে ভিনসেন্টের জন্য সত্যিকারের কষ্ট অনুভব করে। হঠাৎ ভিনসেন্টের কাছে জরুরি কল আসে এবং তিনি দলবল নিয়ে চলে যান। তারা চলে যেতেই মধু আর শিবু আবার তাস খেলতে বসে। হঠাৎ ওয়্যারলেসে খবর আসে পুঞ্জিরার জঙ্গলে একজন নারীর কাটা হাত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে দেহাংশ আশেপাশে ছড়িয়ে আছে। সব কেন্দ্রকে নজরদারি বাড়াতে বলা হয়েছে। শিবু মন্তব্য করে এটা নিশ্চয়ই বাইরে থেকে আসা কোনো শ্রমিকের কাজ। তবে মধু কিছু বলে না, শুধু তাস রেখে উঠে পড়ে বলে ভালো লাগছে না। পরের দিন সকালে চা বানাতে গিয়ে মধু দেখে কিছু পর্যটক নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়েছে। সে শিবুকে বকে বলে, সাইনবোর্ড সরিয়ে রেখেছো কেন? যাও এদের তাড়াও। শিবু গেলে তাদের মধ্যে একজন খ্যাপার্টি ব্লগার উল্টোপাল্টা খেপে যায় এবং লাইভে এসে শিবুর পোশাক না থাকার কথা তুলে সমালোচনা শুরু করে। প্রায় হাতাহাতির পর্যায়ে যেতেই মধু ইউনিফর্ম পরে লাঠির ভয় দেখিয়ে সবাইকে বিদায় করে। এদিকে পুলিশ জঙ্গলে পাওয়া কাটা হাতের ব্যাপারে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ফরেন্সিক রিপোর্টে জানা যায় মৃত নারীর বয়স 30 থেকে 32-এর মধ্যে। খুনি যাতে পুলিশ পরিচয় শনাক্ত করতে না পারে সেজন্য হাতের চামড়া পর্যন্ত তুলে নিয়েছে। পুলিশ ডগ স্কোয়াড লাগিয়ে বাকি দেহাংশ খোঁজার কাজ চালিয়ে যাচ্ছে। একদিন দুপুরে শিবু খেতে বসলে রেডিওতে ওই নারীকে নিয়ে একের পর এক ভয়াবহ খবর আসে। খেতে পারে না সে। বাইরে গিয়ে কুকুর ছানাদের ভাত দিতে যায়। ছানারা তখন মা পিঙ্কির কবরের কাছে ঘুরঘুর করছিল এবং থাবা দিয়ে মাটি খুঁড়ছিল। শিবু ওদের কাছে যেতেই হিম হয়ে যায়। মাটির নিচ থেকে বেরিয়ে এসেছে একটা মানুষের কাটা হাত। ভয় শিবু জমে যায়। পাশ ফিরতে দেখে মধু তার মাথার বরাবর বন্দুক তাক করে দাঁড়িয়েছে। শিবু কোনো রকমে নিজেকে সামলে মাটিটা সরিয়ে রেখে উঠে দাঁড়ায়, যেন সে কিছুই দেখেনি। মধুকে ডেকে জিজ্ঞেস করে, হাতে বন্দুক কেন? মধু শান্তভাবে বলে, মনে হচ্ছে কোথাও জঙ্গিরা থাকতে পারে। তেল সাপ্লাই করতে একজন লোক জিপে আসে। শিবু কোনোভাবে তার কাছে পৌঁছে সাহায্য চাইতে চায়, কিন্তু মধু ওর পিছে লেগেই আছে। শেষমেশ সে শৌচাগারে যাওয়ার ছুতায় ভেতরে ঢুকে ভেন্টিলেটর থেকে পালানোর রাস্তা খোঁজে। তখনই মধু দরজায় একের পর এক ধাক্কা দিতে থাকে। শিবু ভয় ঢোক গেলে দরজা খোলে। মধু বলে, পানি না নিয়ে এসেছো? শিবু কোনো রকমে বলে, ভুলে গিয়েছিলাম। ওয়াকিটকিতে খবর আসে পাহাড়ের নিচে আরেকটি কাটা পা পাওয়া গেছে। মধু মাথা ঘামায় না, কিন্তু শিবু শৌচাগারের জানালা দিয়ে দেখে নিচে পুলিশের তোড়জোড়। সে টেবিলে বসে চার্জ দেওয়ার ভান করে নেটওয়ার্ক খোঁজে, পাচ্ছে না। তারপর হিসাব করার ছলে একটা চিরকুট লেখে সাহায্যের জন্য, কিন্তু তেলের লোককে দেওয়ার কোনো সুযোগই মধু দেয় না। লোকটা চলে যায়। শিবুর বুকটা আরো সংকুচিত হয়ে আসে। মধু ততক্ষণে
বুঝে গেছে শিবু সব জেনে ফেলেছে, তবুও পরীক্ষা করার জন্য সে তাকে দাবা খেলতে ডাকে। শিবু প্রথমে রাজি না হলেও মধুর বন্দুক টেবিলে দেখে বাধ্য ছেলের মতো বসে। খেলার মাঝে ওয়াকিটকিতে আবার নারীর লাশের খবর আসতেই শিবুর হাত থেকে দাবার গুটিগুলো পড়ে যায়। মধু কনফার্ম হয়ে যায়। হঠাৎ বিদ্যুৎ কেঁপে উঠলে শিবু বলে সে চ্যানেল ঠিক করতে বাইরে যাচ্ছে। মধু লক্ষ্য করে শিবু নিজের ফোনটাও সাথে নিয়েছে। সে সাথে সাথে গিয়ে ফোনটা চেয়ে নেয়, তারপর উপরে গিয়ে সিম বের করে নষ্ট করে আবার ঢুকিয়ে দিয়ে বলে, তোমার সিমে নেটওয়ার্ক নেই তো। এদিকে পুলিশের ডগ স্কোয়াড 15টি আলাদা জায়গায় নারীর প্রায় সব দেহাংশ উদ্ধার করেছে, শুধু একটি হাত এখনো বাকি। সব টুকরো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মধু রান্না করার সময় পাহাড়ের কাছে একটি পরিবারকে পিকনিক করতে দেখে গিয়ে সরিয়ে দেয়। এই ফাঁকে শিবু ওয়াকিটকিতে বার্তা পাঠানোর চেষ্টা করে, কিন্তু মূল ওয়াকিটকি মধুর কাছে। শেষে সে চালাকি করে কন্ট্রোল সিস্টেমের পাওয়ারই বন্ধ করে দেয়। শিবু জানতো পাওয়ার বন্ধ হলে কেউ না কেউ চেক করতে আসবে। হয়ও তাই। কন্ট্রোল রুম থেকে ভিনসেন্টকে চেক করতে পাঠানো হয়। মধু জিপ থেকে সাথে সাথে ভেতরে গিয়ে দেখে রেডিও কন্ট্রোলার বন্ধ। শিবুকে জিজ্ঞেস করলে সে বোকার ভান করে তাকিয়ে থাকে। ভিনসেন্ট ভিতরে এসে শিবুকে না দেখে জিজ্ঞেস করলে মধু বলে পুকুরে গোসল লেগে গেছে। মধু বৃষ্টির অজুহাত দিয়ে সবাইকে ভেতরে নিয়ে আসে। একটু পর মহিলা কনস্টেবল টয়লেটে যান, ভিনসেন্ট বাইরে যান একটু আড়ালে। মধু তার পেছনে গিয়ে বলে, ওদিকে কাল বিষধর সাপ দেখেছি, এদিকে আসুন, এবং কৌশলে ভিনসেন্টকে অন্যদিকে নিয়ে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে এক কনস্টেবল এসে ভিনসেন্টকে জানায় একটু দূরে ভিকটিমের মোবাইল পাওয়া গেছে। ভিনসেন্ট সবাইকে নিয়ে চলে যায়। তারা যেতেই মধু গিয়ে শিবুর বাঁধন খুলে দেয়। মুক্ত হওয়া মাত্র শিবু মধুকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। মধু পেছনে ছোটে, বৃষ্টি নেমে আসে। মধু শিবুকে ধরে ফেলে, ধস্তাধস্তি শুরু হয়। এক সময় মধু বন্দুক বের করলে শিবু আত্মসমর্পণ করে। ভিনসেন্টরা ডিএসপিকে জানায় ভিকটিমের ফোন থেকে অনেক তথ্য মিলেছে। ভিকটিমের নাম অমৃতা, কোয়াটামের বাসিন্দা, পেশায় স্কুল শিক্ষক। অমৃতার স্বামীর নাম মধু। হঠাৎ যার লাশের টুকরো জঙ্গলে পাওয়া যাচ্ছে সে আর কেউ নয়, মধুর নিজের স্ত্রী। মধু এবং অমৃতার দাম্পত্য যে খুব সুখের ছিল না সেটা অনুমান করা যাচ্ছে। আর পঞ্চিরার যে পাহাড়ে লাশ পাওয়া গেছে, মধু সেখানেই ডিউটিতে। কেন্দ্রে ফিরে রেডিওতে খবর আসছে ভিকটিমের পরিচয় শনাক্ত হয়েছে। শিবুকে চেয়ারে বসিয়ে মধু কয়েক গ্লাস মদ গিলে। তারপর শিবু কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে, সেই কাটা হাত কার? আপনি কেন মেরেছেন? মধু শান্ত গলায় বলে, আমি কাউকে মারিনি, ওটা আমার স্ত্রী অমৃতার হাত। শিবু ভয়ে জিজ্ঞেস করে, তাহলে খুন কে করেছে? মধু বলে, কেউ তাকে খুন করেনি, সে নিজেই জীবন দিয়েছে। তারপর মধু বলতে শুরু করে তার জীবনের সবচেয়ে গোপন কষ্টের কথা। বিয়ের প্রথম রাত থেকেই সে স্ত্রীকে শারীরিক সুখ দিতে পারেনি। ডাক্তার বলেছিল হানিমুন ডিপ্রেশন হয়তো, কিন্তু বছরের পর বছর চিকিৎসার পরেও পরিস্থিতি বদলায়নি। অমৃতা তখন অন্য একজনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। মধু জানতো সব, তবু কখনো মুখে আনেনি, কারণ সে অমৃতাকে অনেক বেশি ভালোবাসতো। তার সুখটাই ছিল মধুর সুখ। নিজের অক্ষমতার জন্য কখনো অমৃতাকে দোষ দেয়নি সে, কিন্তু অমৃতাও ভুল করেছিল। যাকে সে ভালোবেসেছিল সে শুধু তার শরীরটাকে চেয়েছিল। একদিন বাড়ি ফিরে মধু দেখে সদর দরজা খোলা। ঘরে ঢুকতেই শয়নকক্ষের ছাদ থেকে ঝুলছে অমৃতার নিথর দেহ। একটা চিঠি রেখে গেছে সে। লিখেছে, তোমার সাথে অন্যায় করেছি, আমি গর্ভবতী, আমাকে মাফ করো। মধু অমৃতার ফোন ঘেটে জানতে পারে কে সেই মানুষ যে অমৃতাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে। সে ঠিক করে ওই লোককে শাস্তি দেবে, কিন্তু তার আগে সে অমৃতার লাশ টুকরো টুকরো করে এখানে ওখানে ছড়িয়ে রাখে। কারণটা শিবু একটু পরেই বুঝবে। শিবু কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে, আর সেই লোকটার কি হলো? মধু ঠান্ডা গলায় বলে, ছেলেটাকে আমি অমৃতার শরীরের আসল স্বাদ পাইয়ে দিয়েছি। জানিস কিভাবে? অমৃতার শরীরের মাংস রান্না করে ওই ছেলেটাকে খাইয়ে এসেছি। তারপর থামে মধু, বলে, তুই এখানে আসার পর থেকে যে মাংস খাচ্ছিলি ওটাই ছিল অমৃতার শরীরের মাংস। এই কথা শুনে শিবু বমি করতে শুরু করে। আর এখানেই উন্মোচিত হয় এই গল্পের সবচেয়ে ভয়াবহ সত্য। অমৃতার সাথে যার অবৈধ সম্পর্ক ছিল সে আর কেউ নয়, শিবু নিজেই। অমৃতা গর্ভবতী হয়ে পড়লে শিবু তার সাথে সব যোগাযোগ বন্ধ করে দেয়। এই কষ্ট আর মধুর প্রতি অপরাধবোধ সইতে না পেরে অমৃতা নিজের জীবন শেষ করে দেয়। অন্যদিকে পুলিশ অমৃতার ফোনের হোয়াটসঅ্যাপ মেসেজ আর কল লিস্টে দেখে জানতে পারে শিবুর সাথেই তার সম্পর্ক ছিল। মৃত্যুর আগে সে শিবুকে গর্ভধারণের কথা জানিয়েছিল। পুলিশ সন্দেহ করে শিবুই খুনি। আকাশে মেঘ জমতে দেখে
মধু শিবুকে বাইরে অ্যান্টেনার সাথে বেঁধে দেয়। এখন শুধু একটাই বজ্রপাতের অপেক্ষা। শিবু কাঁদতে কাঁদতে পা ধরে ক্ষমা চাইতে থাকে বারবার। প্লিজ ছেড়ে দিন স্যার, মারবেন না। মধু বলে, আমি তোকে মারতে চাইনি, কিন্তু তুই কাটা হাতটা দেখে ফেলেছিস, এখন তোকে মরতেই হবে। এদিকে পুলিশ সদর দপ্তর থেকে ভিনসেন্টকে আদেশ আসে শিবুকে এখনই গ্রেফতার করতে হবে। সেই রাতেই সে দলবল নিয়ে পাহাড়ের দিকে রওনা দেয়। পাহাড়ি আঁকাবাঁকা পথে গাড়ি এগোচ্ছে। হঠাৎ একটা প্রচণ্ড বজ্রপাত, গাড়ি থেমে যায়। অন্ধকারের মধ্যে দিয়ে আতঙ্কিত মধু দৌড়ে আসে। ভিনসেন্ট পাহাড়ের উপর গিয়ে দেখেন শিবু মাটিতে পড়ে আছে নিথর। বজ্রপাতটা সরাসরি বুক ভেদ করে গেছে। সকালে ফরেনসিক দল শিবুর লাশ পরীক্ষা করতে আসে। মধুকে মানসিকভাবে বিধ্বস্ত দেখে ভিনসেন্ট তাকে কিছুদিনের ছুটি কাটিয়ে আসতে বলেন। মধু ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাওয়ার সময় ভিনসেন্ট লক্ষ্য করেন তার শার্টের পেছনের একটু অংশ ছেঁড়া। তিনি সেটা তেমন গুরুত্ব দেন না, কিন্তু কিছুক্ষণ পর শিবুর লাশের কাছে যেতেই কাঁটাতারের বেড়ায় শার্টের ছেঁড়া সেই টুকরোটা খুঁজে পান। ভিনসেন্ট বুঝে যান সব, এই পুরো ঘটনার পেছনে আসল মাথা কে। কিন্তু তিনি কিছুই বলেন না, কারণ কিছুদিন আগে তার নিজের স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছে। তিনি জানেন এই কষ্টটা কতটা গভীর। তাই তিনি পাহাড়ের টিলার উপর একা দাঁড়িয়ে সেই ছেঁড়া কাপড়ের টুকরোটা বাতাসে ছেড়ে দেন। মধুকে সমস্ত দায় থেকে মুক্ত করে দেন নীরবে। আর এখানেই পদ্মা নামে এই রোমহর্ষক প্রতিশোধ ও বেদনার গল্পের